আমরা এখন একাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা সামুদ্রিক অবক্ষেপ ও সামুদ্রিক সম্পদ সম্পর্কে বা সমুদ্র সম্পদ সম্পর্কে আলোচনা করব। স্থলভাগ বিধৌত পদার্থ, সেই সাথে সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীকুল মারা যাওয়ার পর তাদের দেহাবশেষ অবশিষ্ট জৈব পদার্থ রূপে, এছাড়াও সমুদ্র গর্ভের আগ্নেয়গিরিজাত পদার্থ, উল্কাপিণ্ড প্রভৃতি সমুদ্র গর্ভে জমা হয়। সুতরাং বলা যায়, স্থলভাগ ও সমুদ্রের বিভিন্ন উৎস থেকে সৃষ্ট জৈব ও অজৈব পদার্থের অসংবদ্ধ পলিরাশির স্তর যা সমুদ্র তলদেশে সঞ্চিত হয় তাকেই সামুদ্রিক অবক্ষেপ বলে। সামুদ্রিক অবক্ষেপকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। এক, উৎস ও প্রকৃতি অনুসারে সামুদ্রিক অবক্ষেপ, এবং দ্বিতীয়ত অবস্থান অনুসারে সামুদ্রিক অবক্ষেপ। এখন আমরা এই উৎস ও প্রকৃতি অনুসারে সামুদ্রিক অবক্ষেপ সম্পর্কে আলোচনা করব। প্রথমত হলো এই উৎস ও প্রকৃতি অনুসারে সামুদ্রিক অবক্ষেপকে আমরা 5টি ভাগে ভাগ করছি। প্রথম, স্থলভাগজাত পদার্থের অবক্ষেপ। এটি 3টে ভাগে বিভক্ত। এক, নুড়ি, বালি, কাদা। এই কাদা আবার বিভিন্ন রকম হয়, যেমন নীল কাদা, লাল কাদা, সবুজ কাদা ইত্যাদি। দ্বিতীয়ত আমরা দেখছি আগ্নেয়জাত অবক্ষেপ। এই আগ্নেয়জাত অবক্ষেপ স্থলভাগের অবক্ষেপ হতে পারে, অর্থাৎ স্থলভাগে আগ্নেয়গিরি থেকে যে সমস্ত উপাদানগুলো ক্ষয়কার্যের দ্বারা সমুদ্র গর্ভে সঞ্চিত হয় সেটি। এবং দ্বিতীয়ত হচ্ছে অন্তঃসাগরীয় আগ্নেয়জাত অবক্ষেপ, অর্থাৎ সমুদ্রের তলদেশেই বা সমুদ্রের মধ্যেই যখন অগ্নুৎপাত হয় বা ভূ অভ্যন্তরের ম্যাগমা বার হয়ে এসে সেগুলি সঞ্চিত হয়, তখন এই ধরনের অবক্ষেপ আমরা দেখতে পাই। তৃতীয়ত হলো জৈব অবশেষ অবক্ষেপ। এই জৈব অবশেষ অবক্ষেপ এটি 2টি ভাগে বিভক্ত। একটা নেরিটিক অবক্ষেপ এবং দ্বিতীয়ত হচ্ছে পেলাজিক বা অনেকে প্যালাজিক অবক্ষেপও বলে থাকেন। এটি আবার 2টি ভাগে বিভক্ত। এক হচ্ছে ক্যালসিয়াম জাতীয় বা চুন জাতীয় সিন্ধুকর্দ, আর একটা হলো সিলিকা জাতীয় সিন্ধুকর্দ। এই ক্যালসিয়াম জাতীয় সিন্ধুকর্দ বা চুন জাতীয় সিন্ধুকর্দ এটি 2টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে টেরোপড সিন্ধুকর্দ, আর একটা হচ্ছে গ্লোবিজেরিনা সিন্ধুকর্দ। অন্যদিকে সিলিকা জাতীয় সিন্ধুকর্দ এটি আবার 2টি ভাগে বিভক্ত। এক হচ্ছে রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দ এবং দ্বিতীয়ত হচ্ছে ডায়াটাম জাতীয় সিন্ধুকর্দ। চতুর্থ যে ভাগটা আমরা দেখছি উৎস ও প্রকৃতি অনুসারে সমুদ্র অবক্ষেপের, সেটি হলো অজৈব অবক্ষেপ। এবং পঞ্চমত আমরা দেখছি অপার্থিব পদার্থের অবক্ষেপ, অর্থাৎ যেটি পৃথিবীর বাইরে থেকে যে সমস্ত পদার্থ সমুদ্র তলদেশে এসে সঞ্চিত হচ্ছে, অর্থাৎ উল্কা ইত্যাদির দ্বারা সেগুলো যখন সমুদ্র তলদেশে সঞ্চিত হচ্ছে, তখন যে অবক্ষেপের সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে অপার্থিব পদার্থের অবক্ষেপ। এখন আমরা এগুলি সম্পর্কে একটি একটি করে আলোচনা করব। প্রথম আমরা আলোচনা করব স্থলভাগের পদার্থের অবক্ষেপ সম্পর্কে। স্থলভাগের বিভিন্ন শিলা আবহবিকার ও ক্ষয়ীভবনের মাধ্যমে নুড়ি, বালি ও কাদায় পরিণত হয় এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে সমুদ্র গর্ভে সঞ্চিত হয়। বড় আকারের পদার্থগুলি উপকূলের খুব কাছে সঞ্চিত হয় এবং সূক্ষ্ম পদার্থ সমুদ্র থেকে অনেক দূরে সঞ্চিত হয়। এগুলি আবার 3টে ভাগে বিভক্ত। প্রথম আমরা দেখছি নুড়ি। 2 থেকে 256 মিলিমিটার ব্যাসযুক্ত শিলাখণ্ড, যেটিকে আমরা নুড়ি বলে থাকি। এটি ভারী বলে উপকূলের কাছাকাছি এটা সঞ্চিত হয়ে থাকে। দ্বিতীয়ত হলো বালি। প্রধানত 16 মিলিমিটার থেকে 2 মিলিমিটার ব্যাসযুক্ত পদার্থ হলো বালি। সমুদ্র তরঙ্গের আঘাতে এবং নদীবাহিত পদার্থের মাধ্যমে কোয়ার্টজ খনিজের প্রাধান্য এখানে বেশি দেখতে পাওয়া যায়। প্রধানত এগুলি মোটা দানা বালির
মোটা দানার বালি যেগুলো সেগুলো উপকূলের কাছাকাছি, এবং মিহি দানার বালি যেগুলো সেগুলো দূর সমুদ্র বা সমুদ্রের অনেক ভিতরের দিকে সঞ্চিত হতে দেখা যায়। এরপর হলো সূক্ষ্ম পলি ও কাদা, যেখানে আমরা দেখছি কি বালি অপেক্ষা অনেক বেশি সূক্ষ্ম হলো পলি ও কাদা। এটি সমুদ্রের সকল স্থানেই সঞ্চিত হয়ে থাকে। পললের রং অনুযায়ী কাদা প্রধানত 3 রকম হয়ে থাকে। এই কাদা হলো প্রথম নীল কাদা, যেমন আয়রন সালফাইড ও জৈব সমৃদ্ধ শিলা থেকে সৃষ্ট হয় নীল কাদার। আবদ্ধ সমুদ্র এবং উপকূলের কাছে এটি বেশি মাত্রায় সঞ্চিত হতে দেখা যায়। দ্বিতীয়ত হলো লাল কাদা। প্রধানত আয়রন সমৃদ্ধ এই কাদা সাধারণত পিত সাগর ও ব্রাজিল উপকূলে বেশি মাত্রায় দেখা যায়। এতে যেহেতু আয়রনের পরিমাণ বেশি থাকে, যার জন্য এই কাদা লাল বর্ণের হয়ে থাকে। তৃতীয়ত হলো সবুজ কাদা। নদীর মোহনা থেকে দূরে উপকূল অংশে পটাশিয়াম সিলিকেট সমৃদ্ধ সবুজ কাদা দেখতে পাওয়া যায়। এবার আমরা চলে আসব দ্বিতীয় যে ভাগ আমরা দেখছি আগ্নেয়জাত অবক্ষেপ সম্পর্কে। এই আগ্নেয়জাত অবক্ষেপ সম্পর্কে আমরা দেখব। এটি দুটি ভাগে বিভক্ত, এটি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রথম হলো স্থলভাগের অবক্ষেপ। স্থলভাগে অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট বিভিন্ন প্রকার আগ্নেয় শিলা আবহবিকার ও ক্ষয়ীভবনের মাধ্যমে পলি বালি নুড়িতে পরিণত হয় এবং বিভিন্ন বহনকারী শক্তির মাধ্যমে এগুলি বাহিত হয়ে সমুদ্রে সঞ্চিত হয়ে থাকে। দ্বিতীয়ত হল অন্তঃসাগরীয় আগ্নেয়জাত অবক্ষেপ। প্রধানত সমুদ্র তলদেশের ফাটল, আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ও অন্যান্য পদার্থ সমুদ্র গর্ভে সঞ্চিত হয়ে থাকে। এরপর আমরা চলে আসব তৃতীয় যে ভাগ, সেই ভাগ সম্পর্কে জৈব অবশেষ অবক্ষেপ সম্পর্কে আমরা এবারে আলোচনা করব। সমুদ্রে বসবাসকারী নানান উদ্ভিদ ও প্রাণী মারা যাওয়ার পর অবশেষ রূপে সমুদ্র গর্ভেই সঞ্চিত হয়ে থাকে। এর দুটি ভাগ আছে, এক নেরেটিক অবক্ষেপ এবং দুই পেলাজিক অবক্ষেপ। প্রথমে আমরা নেরেটিক অবক্ষেপ সম্পর্কে দেখব। সমুদ্রে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীর দেহ, কঙ্কাল, খোলা প্রভৃতি যান্ত্রিক এবং রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তিত হয়ে সমুদ্র তলদেশে সঞ্চিত হয়ে থাকে। এই অবক্ষেপে চুন জাতীয় পদার্থ বেশি থাকে। কম লবণাক্ত বা লবণযুক্ত অগভীর সমুদ্রে এই ধরনের নেরেটিক অবক্ষেপ বেশি দেখতে পাওয়া যায়। এরপর আমরা দেখব দ্বিতীয় যে ভাগ পেলাজিক অবক্ষেপ, এটি সম্পর্কে। তরল কাদার আকারে গভীর সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়। তরল ও কাদার মতো দেখতে পদার্থ উজ বা সিন্ধু কর্দ নামে পরিচিত। এই পেলাজিক অবক্ষেপ দু রকম হয়ে থাকে, এক হচ্ছে ক্যালসিয়াম জাতীয় সিন্ধুকর্দ বা চুন জাতীয় সিন্ধুকর্দ। এই জাতীয় সিন্ধুকর্দে প্রচুর ক্যালসিয়াম বা চুন থাকে। এটি আবার দু প্রকার হয়ে থাকে, এক হচ্ছে টেরোপড জাতীয় সিন্ধুকর্দ, দুই হচ্ছে গ্লোবিজারিনা সিন্ধুকর্দ। প্রথম আমরা দেখব টেরোপড জাতীয় সিন্ধুকর্দ। টেরোপড ও হেটারোপড নামক ভাসমান অতি সূক্ষ্ম শামুক জাতীয় প্রাণীর খোলা থেকে এই জাতীয় সিন্ধুকর্দের উৎপত্তি হয়ে থাকে। এই কর্দে ৮০% ক্যালসিয়াম কার্বনেট থাকে। ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ সমুদ্রের শৈলশিরা ও প্রবাল সমৃদ্ধ অঞ্চলে ৬০০ থেকে ২০০০ মিটার গভীরতাযুক্ত সমুদ্রে এই প্রকার সিন্ধুকর্দের সঞ্চয় বেশি হয়ে থাকে। প্রশান্ত মহাসাগরের পূর্ব ও পশ্চিম অংশে, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অঞ্চলে এবং অস্ট্রেলিয়ার পূর্বাংশে এই টেরোপড জাতীয় সিন্ধুকর্দ বেশি মাত্রায় সঞ্চিত হতে দেখা যায়। এরপর আমরা দেখব গ্লোবিজেরিনা সিন্ধুকর্দ সম্পর্কে। ফোরামিনিফেরা জাতীয় প্রাণীর খোলা থেকে এই সিন্ধুকর্দের উৎপত্তি হয়ে থাকে।
এতে প্রায় 65% ক্যালসিয়াম কার্বনেট থাকে। এই সিন্ধুকর্দ দুধ সাদা, নীল, ধূসর, হলুদ, সবুজ প্রভৃতি বিভিন্ন রঙের হয়ে থাকে। ক্রান্তীয় ও উপক্রান্তীয় উভয় সমুদ্রেই 3600 থেকে 7000 মিটার গভীরতায় এই সিন্ধুকর্দের সঞ্চয় বেশি দেখতে পাওয়া যায়। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগরের পূর্ব ও পশ্চিম অংশে এই প্রকার সঞ্চয় সাধারণত বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। এরপর আমরা চলে আসব সিলিকা জাতীয় সিন্ধুকর্দের ক্ষেত্রে। রেডিওল্যারিয়ান ও অন্যান্য এককোষী প্রাণী এবং বেন্থিক প্রাণী, বিশেষত স্পঞ্জ থেকে নির্গত সিলিকা দ্বারা এই সিন্ধুকর্দ উৎপন্ন হয়ে থাকে। এখানে একটু বলে দিই, গভীর সমুদ্রে এর সঞ্চয় বেশি দেখতে পাওয়া যায়। এটি আবার দুরকম হয়ে থাকে, এক হচ্ছে রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দ এবং দ্বিতীয়ত হলো ডায়াটাম জাতীয় সিন্ধুকর্দ। প্রথমে আমরা এই রেডিওল্যারিয়ান জাতীয় সিন্ধুকর্দ সম্পর্কে আলোচনা করব। রেডিওল্যারিয়ান ও বা রেডিওল্যারিয়া ও ফোরামিনিফেরার খোলা দিয়ে বা বহিরাবরণ দিয়ে গঠিত এটি। এই সিন্ধুকর্দে সিলিকার পরিমাণ খুব বেশি থাকে, ক্যালসিয়ামের পরিমাণ অনেক কম। এই কর্দম শুকিয়ে গেলে ধূসর পাউডারের মতো হয়ে থাকে। ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে 3600 থেকে 9000 মিটার গভীরতায় এর সঞ্চয় বেশি দেখতে পাওয়া যায়। সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায় প্রশান্ত মহাসাগরে। এরপর আমরা দেখব ডায়াটাম জাতীয় সিন্ধুকর্দ সম্পর্কে। আণুবীক্ষণিক সামুদ্রিক উদ্ভিদ থেকে নির্গত সিলিকা ও ক্লে দ্বারা গঠিত এটি। সিলিকার পরিমাণ অনেক বেশি থাকে। উপকূলের কাছাকাছি গভীর সমুদ্রে এটি দেখতে পাওয়া যায় এবং এর রং নীল রঙের হয়ে থাকে। শুকিয়ে গেলে হলুদ পাউডারের মতো এগুলি হয়ে থাকে। উচ্চ অক্ষাংশের প্রায় 1000 থেকে 6000 মিটার গভীরতায় এর সঞ্চয় দেখতে পাওয়া যায়। আন্টার্কটিকা, আলাস্কা ও জাপান অঞ্চলের সমুদ্রে এর সঞ্চয় সবচেয়ে বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়, কারণ এই সবগুলোই উচ্চ অক্ষাংশে অবস্থিত দেশ বা অঞ্চল। এরপর আমরা দেখব চতুর্থ যে ভাগ, অজৈব অবক্ষেপ সম্পর্কে। স্থলভাগ থেকে ডলোমাইট, সিলিকা, লোহা, ম্যাঙ্গানিজ অক্সাইড, সালফেট প্রভৃতি বিভিন্ন মাধ্যম দ্বারা সমুদ্রে এগুলি আসে এবং রাসায়নিক প্রক্রিয়ায় এইসব অজৈব পদার্থ থেকে ম্যাঙ্গানিজ, নুড়ি, সালফেট, কার্বনেট, ধাতব সালফাইড, লবণ, জিপসাম ইত্যাদির উৎপত্তি ঘটে থাকে। গভীর সমুদ্রে লাল কাদা গুরুত্বপূর্ণ অজৈব পেলেজিক অবক্ষেপ নামে পরিচিত। এর প্রধান উপাদান হল অ্যালুমিনিয়াম সিলিকেট এবং আয়রন অক্সাইড। সমুদ্রগর্ভে আগ্নেয়গিরিজাত পদার্থ বিয়োজিত হয়ে লাল কাদা সৃষ্টি হয়ে থাকে। অন্যান্য উপাদান হল ক্যালসিয়াম ও সিলিকা। ক্রান্তীয় মণ্ডলে উভয় গোলার্ধে 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এর সঞ্চয় বেশি মাত্রায় হয়ে থাকে। এরপর আমরা দেখব অপার্থিব পদার্থের অবক্ষেপ সম্পর্কে। এখানে আমরা অপার্থিব পদার্থের অবক্ষেপ সম্পর্কে এখন আমরা আলোচনা করব। মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড ও ধূলিকণা সমুদ্রে পড়ে এবং পরে তলদেশে এগুলি সঞ্চিত হয়ে থাকে, যার ফলে এই ধরনের অবক্ষেপের সৃষ্টি হয়ে থাকে সমুদ্র তলদেশে। এগুলি আমরা সবটাই পড়লাম উৎস ও প্রকৃতি অনুসারে সামুদ্রিক অবক্ষেপ সম্পর্কে। এবারে আমরা দেখব অবস্থান অনুসারে সামুদ্রিক অবক্ষেপকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। এক, তটদেশীয় অবক্ষেপ, যেটি উপকূল অঞ্চলে উচ্চ ও নিম্ন জোয়ারের জল যে স্থান পর্যন্ত আনাগোনা করে সেখানে তটদেশীয় অবক্ষেপ ঘটে থাকে। স্থলভাগ থেকে আগত নুড়ি, বালি, পলি, কাদা ইত্যাদি
এবং নিকটবর্তী অঞ্চলের মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ এখানে সঞ্চিত হয়ে থাকে। দ্বিতীয়ত হলো অগভীর সমুদ্রের অবক্ষেপ। জোয়ারের জলের নিম্নসীমা থেকে 2000 মিটার গভীরতা পর্যন্ত অংশে স্থলভাগ বিধৌত নুড়ি, বালি, পলি, কাদা, সেই সাথে মৃত ঝিনুক, প্রবাল প্রভৃতি এখানে সঞ্চিত হতে দেখা যায়। এবং তৃতীয়ত হলো গভীর সমুদ্রের অবক্ষেপ, অর্থাৎ 200 মিটারের অধিক গভীরতা সম্পন্ন মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি, বেসিন, সমুদ্রখাত প্রভৃতি অঞ্চলে স্থলভাগ বিধৌত বিভিন্ন বর্ণের কাদার সাথে অজৈব পদার্থ, আগ্নেয়জাত পদার্থ ও পিলেজিক পদার্থ সঞ্চিত হয়ে থাকে। এবার আমরা সামুদ্রিক সম্পদ সম্পর্কে আলোচনা করব। সমুদ্র হলো সম্পদের ভাণ্ডার। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি, সেই সঙ্গে চাহিদা বৃদ্ধির জন্য মানুষ সমুদ্র সম্পদের ওপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। সমুদ্র থেকে প্রাপ্ত বিভিন্ন সম্পদকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রথমত, সামুদ্রিক খনিজ সম্পদ। এই সামুদ্রিক যে জৈব সম্পদ, এই সামুদ্রিক জৈব সম্পদকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। একটা খাদ্য সম্পদ, অন্যটি হলো খাদ্য ছাড়া অন্যান্য সম্পদ। দ্বিতীয়ত আমরা দেখব সামুদ্রিক খনিজ সম্পদ। তাহলে প্রথম ভাগ আমরা দেখলাম সামুদ্রিক জৈব সম্পদ, দ্বিতীয় ভাগ আমরা দেখছি সামুদ্রিক খনিজ সম্পদ। এই খনিজ সম্পদকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, এক ধাতব খনিজ সম্পদ, দ্বিতীয়ত অধাতব ও জ্বালানি খনিজ সম্পদ। তৃতীয়ত হলো সামুদ্রিক বিদ্যুৎ শক্তি সম্পদ, চতুর্থত সামুদ্রিক জল সম্পদ এবং পঞ্চমত সামুদ্রিক বাণিজ্য সম্পদ। এখন আমরা এই ভাগগুলি সম্পর্কে আলোচনা করব। সামুদ্রিক জৈব সম্পদের মধ্যে প্রথম হচ্ছে খাদ্য সম্পদ। সমুদ্রের মহীসোপান থেকে প্রাপ্ত মাছ সর্বাধিক গুরুত্বপূর্ণ খাদ্য সম্পদ। এছাড়া অন্যান্য সামুদ্রিক জীব, গাছপালা, শৈবাল, প্লাঙ্কটন হলো প্রধান খাদ্য সম্পদ। প্রথমে আমরা সামুদ্রিক মাছ সম্পর্কে আলোচনা করব। সমুদ্রে প্রায় 2500 প্রজাতির মাছ রয়েছে, যার মধ্যে বেশিরভাগই সহজপাচ্য ও সুস্বাদু। প্রোটিন সমৃদ্ধ খাবারের প্রধান উৎস এই মাছ সংক্রান্ত বিভিন্ন অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে জড়িত পৃথিবীর প্রায় 50 কোটি মানুষ। অবস্থানের ওপর ভিত্তি করে মাছ তিন প্রকার হয়ে থাকে। এক, পিলাজিক মাছ, যেটি সমুদ্রের উপরিতলে বসবাস করে, যেমন হেরিং, ম্যাকারেল ইত্যাদি। দ্বিতীয়ত হচ্ছে ডেমার্শাল মাছ, যেটি সমুদ্র জলের গভীর অংশে অবস্থান করে থাকে, যেমন কড, হ্যালিবুট ইত্যাদি। আর তৃতীয়ত হলো ডায়াড্রোমাস মাছ, যেগুলি সাধারণত ক্যাটাড্রোমাস, অ্যানাড্রোমাস, যেগুলি বিচরণকারী, সমুদ্র থেকে মোহনার দিকে বা মোহনা থেকে সমুদ্রের দিকে চলাচল করে, যেমন স্যামন, ইলিশ, এই সমস্ত মাছ। পৃথিবীর সকল মহীসোপান অঞ্চল থেকে মাছ ধরা হলেও প্রায় 13টি অঞ্চল বাণিজ্যিকভাবে মাছ আহরণে বিখ্যাত। এগুলি সম্পর্কে আমরা, এই যে বিভিন্ন প্রকার মাছ, এগুলি সম্পর্কে আমরা এর আগে মৎস্য সম্পদ সম্পর্কে যখন আলোচনা করেছি তখন আমরা সেখানে দেখেছিলাম। আচ্ছা, প্রধানত চীন, ইন্দোনেশিয়া, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, পেরু, রাশিয়া প্রভৃতি মৎস্য আহরণকারী দেশ। মাছ ছাড়া সমুদ্র থেকে কাঁকড়া, ঝিনুক, শামুক, চিংড়ি প্রভৃতি খাদ্য হিসাবে, এছাড়াও স্যামন, চিংড়ি, ঝিনুক প্রভৃতি বাণিজ্যিকভাবে চাষ করা হয়ে থাকে। এরপর সামুদ্রিক উদ্ভিদ সম্পর্কে আমরা একটু দেখব। সমুদ্র জলে হ্যালোপাইটা ও স্পারমাটোফাইটা জাতীয় উদ্ভিদ জন্মায়। এগুলি প্রথমত মানুষের খাদ্য, দ্বিতীয়ত পশু খাদ্য, তৃতীয়ত আয়োডিন, ভিটামিন, আঠা, জিলেটিন, রং প্রস্তুতে ব্যবহৃত হয়ে থাকে, বা এইরকম বিভিন্ন কাজে এগুলো ব্যবহৃত হয়ে থাকে। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, নরওয়ে প্রভৃতি দেশে সমুদ্রের উদ্ভিদ এর চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এবার আমরা সামুদ্রিক খনিজ সম্পদ সম্পর্কে দেখব। বিভিন্ন খনিজ সম্পদের উৎস হলো সমুদ্র।
সমুদ্র জলে দ্রবীভূত বিভিন্ন খনিজ সম্পদ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। সমুদ্র জলে বিভিন্ন লবণ ও ব্রোমাইন দ্রবীভূত অবস্থায় রয়েছে। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড প্রভৃতি সমুদ্র থেকে প্রাপ্ত লবণ খাদ্যরূপে ও রাসায়নিক শিল্পে ব্যবহৃত হয়ে থাকে। ভারতের গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু প্রভৃতি বিখ্যাত লবণ সংগ্রহকারী রাজ্য। ব্রোমাইন কীটনাশক ও জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও উপকূল, মহীসোপান, মহীঢাল থেকে প্রাপ্ত বিভিন্ন খনিজ সম্পদ সম্পর্কে একটু আমরা আলোচনা করে নেব। সমুদ্রের উপকূল ও মহীসোপান অঞ্চলে জিরকন, মোনোজাইট, ম্যাগনেটাইট, সোনা, হীরা, প্ল্যাটিনাম, সালফার, ফসফরাইট প্রভৃতি খনিজ এবং উপকূলের বালি ও নুড়ি নির্মাণ শিল্পে বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে। ভারতের কেরালা উপকূলে মোনোজাইট, আলাস্কা উপকূলে প্ল্যাটিনাম ও সোনা এবং জাপানের কিউসু উপকূলে লোহা উত্তোলনে বিশেষভাবে উল্লেখ আমরা পেয়ে থাকি। এছাড়াও গভীর সমুদ্রে কিছু খনিজ সম্পদ পাওয়া যায়, যেগুলি সম্পর্কে একটু আমরা আলোচনা করব। গভীর সমুদ্র তল থেকে ফেরো ম্যাঙ্গানিজ, কোবাল্ট, সালফেট প্রভৃতি নেডিউল সংগ্রহ করা হয়ে থাকে। ম্যাঙ্গানিজ নেডিউল থেকে নিকেল, তামা, লেড, জিঙ্ক, লোহা, সিলিকন প্রভৃতি খনিজ পদার্থ পাওয়া যায়। প্রশান্ত মহাসাগরে প্রচুর পরিমাণে ফেরোম্যাঙ্গানিজ নেডুল সঞ্চিত আছে। সামুদ্রিক পাহাড় ও গায়াট অঞ্চলে কোবাল্ট পাওয়া যায়, যা যুদ্ধ বিমানের ইঞ্জিন নির্মাণের কাজে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এই কোবাল্ট এই কাজে ব্যবহৃত হয়ে থাকে। ফসফেট সার তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। এরপর আমরা মহীসোপানের অভ্যন্তরে প্রাপ্ত কিছু খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস সম্পর্কে আলোচনা করব, যেগুলি প্রধানত অধাতব ও জ্বালানি খনিজ হিসাবে পরিচিত। সমুদ্রের মহীসোপান থেকে প্রাপ্ত সর্বাধিক মূল্যবান খনিজ সম্পদ হল খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস। পারস্য উপসাগর, মেক্সিকো উপসাগর, ক্যালিফোর্নিয়া উপকূল, নরওয়ের উত্তর সাগর, আলাস্কা উপসাগর, উত্তর চীন সাগর, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার উপকূলে সমুদ্র থেকে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়ে থাকে। সৌদি আরবের সাফানিয়া হল পৃথিবীর বৃহত্তম সমুদ্র গর্ভের তৈলখনি এবং কাতারের উত্তর পার্শ্ব প্রাকৃতিক গ্যাস উত্তোলনে প্রধান কেন্দ্র। ভারতের আরব সাগরের বম্বেহাই ও সংলগ্ন অঞ্চল খনিজ তেল উত্তোলনে বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়াও বঙ্গোপসাগরের কেজি বেসিন প্রভৃতি গ্যাস উত্তোলনে বিশেষভাবে বিখ্যাত। এবার আমরা সামুদ্রিক বিদ্যুৎ শক্তি সম্পর্কে একটু আলোচনা করব। সমুদ্র থেকে প্রাপ্ত শক্তির উৎস হল জোয়ার ভাটা, সামুদ্রিক ঢেউ, সামুদ্রিক জলের তাপীয় ঢালের পার্থক্য, চতুর্থত হচ্ছে সামুদ্রিক ভূতাপ, সামুদ্রিক স্রোত, সামুদ্রিক বায়ু, লবণতার ঢাল, সামুদ্রিক আগাছার জৈব রূপান্তর। এগুলি সবই হচ্ছে অচিরাচরিত শক্তির অন্তর্গত। এখন এই ভাগগুলি সম্পর্কে আমরা ছোট ছোট করে একটু আলোচনা করে নেব। প্রথম বলা হলো জোয়ার ভাটা শক্তি। খাড়ি উপকূল অংশে জোয়ার ভাটার প্রকোপে সৃষ্ট জলের বেগের সাহায্যে টারবাইন ঘুরিয়ে উৎপাদিত বিদ্যুৎ হল জোয়ার ভাটা শক্তি। পৃথিবীতে এই শক্তির পরিমাণ প্রায় ৬৪,০০০ মেগাওয়াট। এর মধ্যে ভারতে রয়েছে ৮,৩০০ মেগাওয়াট। ১৯৬৬ সালে ফ্রান্সের রাঁসে খাড়ি অঞ্চলে পৃথিবীর প্রথম জোয়ার ভাটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। দ্বিতীয়ত, দক্ষিণ কোরিয়ার সিওয়া লেক বর্তমানে পৃথিবীর বৃহত্তম জোয়ার ভাটা বিদ্যুৎ কেন্দ্র। তৃতীয়ত, দক্ষিণ কোরিয়া, ইংল্যান্ড, ওয়েলস পৃথিবীতে এই বিদ্যুৎ উৎপাদনে অগ্রণী দেশ। চতুর্থত আমরা দেখি ভারতের গুজরাটের কাম্বে, কচ্ছ,
পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে। এরপর আমরা দেখব সামুদ্রিক তরঙ্গ শক্তি সম্পর্কে। সমুদ্রের উপরিতলের ঢেউকে কাজে লাগিয়ে উৎপাদিত বিদ্যুৎ হলো সামুদ্রিক তরঙ্গ বা সামুদ্রিক ঢেউয়ের শক্তি। বর্তমান প্রযুক্তি অনুযায়ী 500 গিগাওয়াট সামুদ্রিক ঢেউ উৎপাদন সম্ভব। ভারতে এই শক্তির সম্ভাবনা প্রায় 40,000 মেগাওয়াট। 2011 সালে পর্তুগালের আগুকাদৌরা অঞ্চলে প্রথম সমুদ্র তরঙ্গ কেন্দ্র স্থাপিত হয়েছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড প্রভৃতি দেশ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিশেষভাবে এখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ এখানে চলছে। এবার সমুদ্রের তাপীয় ঢালের পার্থক্য সম্পর্কে আমরা পড়ব, যাকে বলা হচ্ছে ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন, অর্থাৎ যেটিকে শর্টে বলা হচ্ছে বা খুব ছোট আকারে বলা হয় OTEC। অর্থাৎ সমুদ্র জল ও গভীরে তাপমাত্রার পার্থক্যকে কাজে লাগিয়ে উৎপাদিত বিদ্যুৎ হলো OTEC। যে সকল অঞ্চলে 1000 মিটার জলের গভীরতা পর্যন্ত উষ্ণতার পার্থক্য 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, সেখানে এই বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। পৃথিবীতে সম্ভাব্য OTEC বিদ্যুতের পরিমাণ প্রায় 50 লক্ষ মেগাওয়াট। জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এই বিষয়ে বিশেষভাবে গবেষণা করছে। তবে এখনো পর্যন্ত পৃথিবীর কোথাও এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়নি। এরপর আমরা দেখব সামুদ্রিক ভূতাপ শক্তি সম্পর্কে। সমুদ্রের গভীরে যেখানে উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস মতো বা তার অধিক লাভা উদগীরণ অঞ্চল, সেখানে সমুদ্রের উপরিপৃষ্ঠ এবং গভীরের যে তাপমাত্রার পার্থক্য তাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। সমুদ্রে যেখানে ম্যাগমা উদগীরণ ঘটছে, অর্থাৎ 5 সীমানার হট স্পট অঞ্চল যেগুলি, সেই অঞ্চল বরাবর এই ধরনের বিদ্যুতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তবে এখনো পর্যন্ত এই রকম বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হতে দেখা যায়নি। এরপর আমরা দেখব সমুদ্র স্রোত সম্পর্কে। সমুদ্র স্রোত শক্তি। একমুখী সমুদ্র স্রোতের জলে সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো বিদ্যুৎ কেন্দ্র এরকমভাবে এই ক্ষেত্রে স্থাপিত হতে দেখা যায়নি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইংল্যান্ড এগুলি নিয়ে বিশেষভাবে গবেষণা চালাচ্ছে। এরপর আমরা দেখব সামুদ্রিক বায়ু শক্তি সম্পর্কে। উপকূল এবং সমুদ্রে যেখানে বায়ুর গতিবেগ বেশি, সেখানে বায়ুর সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন সারা পৃথিবী জুড়েই জনপ্রিয় হচ্ছে। বর্তমানে পৃথিবীর মোট বিদ্যুতের প্রায় 2.5% অর্থাৎ 2.38 লক্ষ মেগাওয়াট বায়ু শক্তি আমরা দেখতে পাই। প্রায় 75টি দেশে এই প্রকার বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। 1991 সালে ডেনমার্কের ভিন্ডোরিতে প্রথম সমুদ্রে বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় এবং এর সম্ভাবনাও অনেকটাই বেশি। এরপরে আমরা দেখব লবণতার ঢালের তারতম্য অনুসারে শক্তি সম্পদ উৎপাদন। মোহনা ও ফিয়ার্ড অঞ্চলে যেখানে লবণতার ঢালের তারতম্য হয়, সেখানে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়। নরওয়ের তফত অঞ্চলে প্রথম এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হতে দেখা যায়। এরপর আমরা দেখব সামুদ্রিক জল সম্পদ। সমুদ্রের জলকে বিভিন্নভাবে আমরা সম্পদ হিসাবে ব্যবহার করি। এছাড়াও আমরা দেখব সামুদ্রিক বাণিজ্য সম্পদ, অর্থাৎ বাণিজ্যের জন্য সমুদ্রের জলকে বিশেষভাবে বা সমুদ্রকে বিশেষভাবে আমরা ব্যবহার করে থাকি। এখন আমরা একটু দেখে নেব সামুদ্রিক অবক্ষেপের গুরুত্ব সম্পর্কে। প্রথমত, সমুদ্র জলের ভূতাত্ত্বিক গঠন, ভূতাত্ত্বিক ইতিহাস, পাতের চলন প্রভৃতি বিষয়ের ধারণা দেয় এই সামুদ্রিক অবক্ষেপ। সমুদ্রতলে লাভা বা ম্যাগমার সঞ্চয় সমুদ্রতল বিস্তৃতির একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। দ্বিতীয়ত, সমুদ্রগর্ভে পলিরাশির সময় দেখে পুরা জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়া যায়।
তৃতীয়ত, সামুদ্রিক সঞ্চয় দেখে বিভিন্ন যুগে সমুদ্র স্রোতের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। চতুর্থত, আগ্নেয় সমুদ্রগর্ভে যে আগ্নেয়োচ্ছ্বাস বা অগ্ন্যুদ্গম সে সম্পর্কে ধারণা পাওয়া যায় সেখানে যে আগ্নেয়জাত পদার্থের সঞ্চয় দেখা যায় তা থেকে। এছাড়াও বিভিন্ন জৈব পদার্থের সঞ্চয় এবং শিলাস্তরে উপস্থিত জীবাশ্মের বিশ্লেষণের মাধ্যমে সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর বিবর্তন সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।